I promise you I'm not going to keep you that long. So, বেইনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ বদরি আলম এবং বেইনের কার্যনির্বাহী অসুবিধা হবে না। এখন আমি শ্রদ্ধেয় আমাদের কোর্সে যে বিশাল সভা হয়েছিল সেখানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। অনেকে অনেক কিছু মনে আছে, আমার যেটুকু মনে আছে দেশে ইনভেস্ট করে দেশে আপনারা রুটস ট্রাক নিজেরও রাখতে চান যে দেশে আমাদের একটা কিছু একটা থাকুক, সেটার অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারবে তখনই ভালোভাবে যখন সে বাংলাদেশি হবে। আমাদের প্রস্তুতি ছিলই না, মানসিক তো নাই এবং ফিজিক্যাল প্রস্তুতিও নাই। hear from you. Thank you, Mr. Mayor. Your wishes. I am, and along with my new friend, the Secretary General of your association, who I thank very much for the kind invitation to be with you tonight, especially as we celebrate the strength, the courage, the wisdom of the people of Bangladesh who fought so many years ago for respect and dignity and for the freedoms that people enjoy around the world. That 9-month period, especially tough during 1971 when victory was achieved. And now we are so proud that you have moved not only to the New England area, but settled here in the city of Medford. Medford is a very strong and diverse community, and we gather our strength from the many different peoples that have settled here in our community. All of our neighborhoods are rich with diversity, and you add to that greatly. And we thank you for being a part of our community. And I look forward to working with all of you, and I know that many of your children have graduated from our schools, and including this particular school. So I would like to ask if the Consul General would come forward so I could make a presentation to him, to let him know and to let all of you know how proud we are that you are part of our community. একজন কর্নেল আর দুজন এসে মাকে বলেছিল যে একটা বক্তব্য লিখতে, যে আন্তরিক গণ্ডগোল হচ্ছে, এটা সব নিজেরাই ঠিক করবে। মা তখন সেটাতে রাজি হননি এবং তখন হুকুম দেওয়া হয়েছিল যে জিওসির থেকে যে তাকে আমার বাবাকে গুলি করে মেরে ফেলা। দুজনে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, বলে যে প্রথমে বলেছে যে এটা ঘটনা, প্রথমে বলেছে যে আপনি জিওসির এটা অনুরোধ যে আপনি এটাতে সই করেন। তখন মা বলেছেন যে না, এটা তো সই করবো না আমি। তখন বলছে যে এটা জিওসির হুকুম, হিজ অর্ডার। মা বললেন যে ইটস অনলি প্রুভিং, এটা তো একই ব্যাপার, তার মানে আরও প্রমাণ করছে যে সমস্যা এখানে আরও বড়। তখন বলছে যে অ্যাকর্ডিং টু জিওসিস কমান্ড আই এম অর্ডার টু এক্সিকিউট ইউ অ্যান্ড ইউর হাজব্যান্ড। কারণ আব্বু সেই ব্যাপারে খুবই সক্রিয় ছিলেন। তখন কর্নেল তাকে দুজনকে হুকুম করলো যে গুলি করতে। The soldiers could not pull the bullets. The soldiers turned around and they went away. এটা একটা ঘটনা, 71-এর ঘটনা। ওরা ইয়ে করতে পারেনি, তারা কাঁপতে শুরু করলো, তারা চলে গেল। তখন কর্নেলও তখন কি করবে, তখনও ব্যতিব্যস্ত হয়ে তারপর ফিরে গেল। তো এই ঘটনা এই জন্যে বলছি যে এইভাবে আমি খবর পাচ্ছিলাম, এবং এই সাথে যেটা হলো যে, এবং একই কথা প্রমাণ করে যে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল যে ব্যাপারটাকে বিভ্রান্তির মধ্যে নিয়ে আসা। কিন্তু যখন আমরা চোখ খুলি এবং চিন্তা আমাদের যখন মুক্ত হয়, তখন বিভ্রান্তি আমাদেরকে ধরে দিতে পারে না। একটু সেটাই। ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যারা তখন
আমি হয়তো ক্লাস 3 বা 4 এ পড়ি 71 যে আমাদের ওয়াশিংটনে যে এটা একটা ডেমনস্ট্রেশন দিতে হবে, তো কিন্তু ওয়াশিংটনে ডেমনস্ট্রেশন দেওয়া মানে তখন এখনকার মতন না, তখন একেবারে লোক নাই, সেখানেও কম লোক, তারপরে তখন না মানে এখন তো লোকেরা যাওয়া আসা করে মানে দিনে যায় রাত্রে ফিরে আসে, তাই না? তখন এরকম ছিল না, তাই না? তো সেসব ইয়ে করে কয়েকজন মিলে ওয়াশিংটন যাওয়া হলো এবং সেখানে ডেমনস্ট্রেশন হলো। এবং তখন ওই যা হচ্ছিল যে সরকার তো ক্রমাগত বলছে যে হচ্ছে না কিছু এটা, কিন্তু আমার যা মনে হয় যে একটা জিনিস গ্রহণ করা ভালো উচিত আমাদের, যে জনগণের মধ্যে কিন্তু এই চেতনাটা ক্রমাগত উঠে আসছিল এখানকার জনগণের মধ্যে, কারণ সেটা আমাদের মনে রাখা উচিত, কারণ তাদেরকে প্রথমে যা বোঝানো হয়েছে সেটা স্বাভাবিকই তারা সেভাবে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে কি ব্যাপার, এটা অনবরত হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে খবর বের হচ্ছে যে হাজার হাজার লোক 10 মিনিটের মধ্যে ঘড়ি দেখে বলেছে এই ঘড়ি সবাই সিনক্রোনাইজ করেছে ঘড়ি, বলে এই ঘড়িতে যখন এই সময়টা আসবে 10,000 লোককে মেরে ফেলা হবে, মানে অবিশ্বাস্য, মানে কিভাবে যে পরিকল্পিত হবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যারা স্কোয়াড নিয়ে আছে, গুলি নিয়ে আছে, তারা তৈরি আছে যে যখনই এটা সবাই যে যেখানে আছে তাদেরকে গুলি করবে। তো মানে এটা তো অবিশ্বাস্য, কাজে সেই কারণে অনেকে ভাবছে যে এটা কী হচ্ছে, তো মানে বিশ্বাস করা যায় না। কিন্তু যেটা হলো যে আস্তে আস্তে যখন খবর বের হতে শুরু করলো তখন আমরা এটা অবশ্যই সেই জন্য বলছি যে এখানে যারা আছেন মানুষ জনগণের মধ্যে সেই চেতনাটা আসতে শুরু করলো, এবং ওই সময় এখানকার অনেকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা এখন কেউ আছেন কেউ নাই, কিন্তু আর সবার নাম এখন আমি না জানলেও তাদের প্রতি অবিচার করা হবে, বলা যে এরাই একমাত্র, আরও যারা ছিলেন আমি জানি, কিন্তু এখানেও কিছু লোক ছিলেন যারা এইসব ব্যাপার অত্যন্ত সক্রিয় ছিলেন, কারণ সেটা তো হতেই হতো, কারণ সেখানে তো কয়েকজন মাত্র বাঙালি। তারপর আমরা যখন বাংলাদেশ বলতে শুরু করলাম তত স্বাভাবিকই যে মানে তখন হাতে গোনা যায় যে কয়েকজন, যা এরা পাকিস্তানি না, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি নিজেদেরকে বললাম যখন বাংলাদেশ হওয়ার আগে থেকে, যে তখন থেকে। তারপর যেটা হলো যে ফিলিপস ব্রুক হাউস, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা বিল্ডিং আছে ফিলিপস ব্রুক হাউসে, ওইখানে দেখা গেল যে ওইখানে আমাদের যেটা হতে হবে একটা বিয়ে করতে হবে যে মানে এখন থেকে কি করা যায়। তো সেই থেকে ফিলিপস ব্রুক হাউসে প্রায় প্রত্যেক সপ্তাহে আমরা বসতাম। তখন তারপরে যখন আস্তে আস্তে আমরা নিজেরা বসলাম এবং সেটা বসার পরে তারপরে ঠিক হলো যে এখন অন্যান্য দেশে অন্যান্য স্টেটে যারা হচ্ছে, তখন কোনো সময় উইসকনসিন থেকে আমার মনে আছে একজন আনালো, ক্যালিফোর্নিয়া থেকে একজন আনালো, ওয়াশিংটন ডিসি থেকে আনা হলো, তারা কি করছে তাদের সম্বন্ধে বলা। তখন অন্তত হলো কি যে যদিও সংখ্যার দিক দিয়ে খুব বেশি না, কিন্তু একটা নেটওয়ার্ক, তো সেটা আমাদের ছিল প্রথম পরিকল্পনা যে নেটওয়ার্কটা তৈরি করো, তার মানে অন্তপক্ষে আমরা জানবো যে আমরা একসাথে আছি, বিচ্ছিন্নভাবে না, বরঞ্চ একটা নেটওয়ার্কের মধ্যে আছি। এবং সেই ক্ষেত্রে যেটা বললাম যে খালি এখানে যা ছিল তারা স্বাভাবিকই বাংলাদেশি তখন তারা ছিল এবং আমেরিকানও কয়েকজন ছিল, এবং সেই জন্য বললাম খালি রোজির নাম উল্লেখ করেছি শুধু জানাতে, হাগেন মার্ক ছিল, স্টিভ অ্যান্ডার, অনেকে কয়েকজন ছিল, খুবই কাজ করেছে, এবং অন্যান্য স্টেটেও তাই। সাজিদ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আমাদের সাজিদ ভাই যা অনেকের নাম উল্লেখ করলেন, ব্যক্তিত্বটা আমাদের মাঝখানে আজকে আমাদের এখানে আসার কথা ছিল, আমরা সবাই বলি সিনিয়র খান ভাই, উনি ডেমনস্ট্রেটরে থাকেন, ওনাকে এখন আমি দেখছি না। তরুণদা, আপনি কি খান ভাইকে পেয়েছেন? এরপরে সাথে ভাই আরেকটা কোশ্চেন করবো যে আমরা সবাই জানি এই যুগটা হচ্ছে এখন ভিডিও, তো আপনারা যখন যারা ইয়াং ছিলেন তখন আপনারা ইয়াং প্রফেশনাল বা ছাত্র, এরকম এতগুলি চ্যানেল ছিল না, হ্যাঁ, টেলিভিশন ছিল 3 চ্যানেল, তাই না? এবং তাদেরকে সরাসরি বলা হয়েছিল যে কোনো খবর যাতে না আসে তাতে, তাই না? রেডিও স্টেশনটা তাদেরকে, রোজিকে যে বলা হলো রেডিও স্টেশনে যেতে, সেটা কারণ রোজি নিজে যে বলেছে, সোজা যে বলেছে যে না আমি এই ব্যাপার আমি বলতে চাই, তখন তারা অবাক হয়ে গেছে যে তুমি কী ব্যাপার, তুমি কেউ বলতে যাচ্ছে না। সেই মানে তখন কোনো মিডিয়া নিজে থেকে চাইতো না বলতে,
কিন্তু যেটা হয় যে তারপর আস্তে আস্তে যেটা হয়েছে যে পরে আর তখন ইমেল ছিল না, এটা আরেকটা, তাই না? তো কাজেই ওই যা হয়, টেলিফোনও তখন ওই লং ডিস্টেন্স কল, আমরা যখন বেশি ছাত্র ছিলাম আমাদের চিন্তা করতে হলো একটা লং ডিস্টেন্স কল, লোকাল কল আমরা করতে পারবো কিনা সেটাও আমাদের চিন্তা করতে হলো। এখন তো আনলিমিটেড পাওয়া যায়, তাই না, সেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল। তো এইসব প্রশ্নগুলি ছিল। কাজে মিডিয়ার একটা ভূমিকা আমরা জানি, বিশেষ করে এখন প্রমাণ পাচ্ছে বিরাট ভূমিকা, কিন্তু এটা মনে রাখতে হবে যে তখন মিডিয়া যেগুলি সরকারি মিডিয়া বলতে কি, যে যদিও বলা এনবিসি, সিবিএস, এবিসি এরা সরকারি মিডিয়া না, কিন্তু সরকারি যথেষ্ট একটা, বিশেষ করে যখন এই ব্যাপারে, বিশেষ করে যখন সরকার থেকে একটা রীতিমতন একটা হুকুম ছিল যে এইটা তোমরা প্রচার করতে পারবে না, কাজে এবং পাবলিক টেলিভিশন পর্যন্ত সে একই অবস্থা ছিল। হ্যাঁ, সরকার থেকে তখন কি আমরা ফ্রিডম অফ স্পিচ বা আমেরিকায় জানেন সেন্সরশিপ দেশে নাই বললেই চলে, কিন্তু আসলে না বলেন হয়তো সেই সময়ের গভর্নমেন্ট নিক্সন অ্যাডমিনিস্ট্রেশন হয়তো অতটা স্বীকৃতি দেয়নি। অতটা না, বলবো যে একদমই স্বীকৃতি দেয়নি, তাই না? অতটা বলছো কেন? তার মানে তো বোঝায় কিছুটা। তাহলে আমি আমার ওই লাইনটা চেঞ্জ ধন্যবাদ সাজিদ ভাই। তো আমার একটা পার্সোনাল কোশ্চেন হলো যে আমি যখন দেশে আসি তখন আমি স্টুডেন্ট ছিলাম, তো আপনারা যখন আপনাদের স্কলারশিপ, পৃথিবীর ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম বিভিন্নভাবে চলেছে, নিশ্চয়ই এটা আমার মনে হয় এটা প্রতিযোগিতার ব্যাপার, কিন্তু প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামেরই একটা বৈশিষ্ট্য আছে, তাৎপর্য আছে। কিন্তু যখন বাংলাদেশে এটা মনে করি যে কোন পর্যায় থেকে, কারণ বাংলাদেশে যারা তৈরি ছিল যে তারা তো তৈরি হয়ে তো সংগ্রামে ঝাঁপিয়ে পড়েনি, তৈরি হতে হচ্ছে। আমার দুই বোন ছিল, সুলতানা কামাল আর সাইদা কামাল, একজন হলো শিল্পী আর একজন হলো সে ইংরেজিতে পড়াশোনা করেছে, দুইজনে যে শুরু করে মুক্তিবাহিনী করেছে। ভাই জার্নালিস্ট, সে সরিয়ে মুক্তিযুদ্ধদেরকে জানাচ্ছে যে কোন দিক থেকে খবরগুলি পৌঁছানো যায়। এরা কি কোনোদিন যুদ্ধ করেছে নাকি? করেনি। আমি খালি তাদের কথা বলছি না, এরকমই তো ছিল রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, এরা যুদ্ধ করেছে। আমাদের বাসাটা ছিল, আমাদের বাসার এই পাশে ছিল আমেরিকান কনসুলেটের বাসা, ওই পাশে ছিল রাশিয়ান কনসুলেটের বাসা, আমাদের বাসা ঠিক মাঝখানে। তো আমাদের বাসার যেটা আমেরিকান কনসুলেটের যে বাসা, সেখানে কনসুলেট থাকতো, আরেক বাসা কিন্তু কনসুলেটের এইটাও একটা বাসা ছিল। এইটা হয়ে গেল একটা দুর্গ, সব সময় ইয়ে লাগেছে কে এখানে আসছে। তখন ওইখানে তোমার রিক্সাওয়ালারা তারপর এরা এসে মার কাছ থেকে নিয়ে এসে তারপর বলতো যে কী হয়েছে। তারপর হচ্ছে যে ডক্টর ফজলে রাব্বি, এনারা যাদেরকে ইয়ে ছিল, এনারা তোমার লুঙ্গি পরে মাথাটা বস্তা নিয়ে আমাদের বাসা আসতেন, এসে তারপর মাকে বলতেন যে কি হচ্ছে। তারপর মা তখন বলতেন যে আচ্ছা তোমরা এদিকে আমার চেনা লোক আছে, এখানে আছে ইয়ে করে। তো তাদেরকে তো ধরা যায় না। রিক্সাওয়ালা কেউ রিক্সা চালায় নেই আগে, বুঝলে, মানে রিক্সাওয়ালার তো করেছে, রিক্সা চালানেই আগে একজন সে চাকরি করতো, সে রিক্সাওয়ালার মতন হয়ে চলে এসে তারপরে ইয়ে করেছে, রিক্সাওয়ালারাও করেছে। তো এরাও তো মুক্তিযোদ্ধা, তাই না? তো সেই জন্য আমি বলছি যে একটা জিনিস হয় যে তৈরি হয়ে ঝাঁপিয়ে পড়া, এটা তো তৈরি তো হয়ে ঝাঁপিয়ে, সেই পর্যায় থেকে উঠে স্বাধীনতার মূল্য নিশ্চয়ই দিতে হয়েছে। এটা তো মানে আমরা কোনো সময় ছোট করবো না, মূল্য দিতে হচ্ছে সেই জন্য। সাজিদ ভাই অনেক ধন্যবাদ। আমার মনে হয় আজকে আপনার কাছ থেকে ৭১ স্বাধীনতার সময় বিদেশে বাংলাদেশের আপনাদের স্বাধীনতার পক্ষে আন্দোলনের অনেক জিনিস আমরা শুনলাম, এবং আমার মনে হয় অডিয়েন্সরাও অনেকে, আমিও নিজে অনেক কিছু জানতাম না, তো আপনার মাধ্যমে অনেক কিছু আজকে জানা হলো। আমার মনে হয় একটা ভালো সবার জন্য একটা ভালো লার্নিং লেসন। হিস্ট্রি আসলে যারা হিস্ট্রি তৈরি করে, হিস্ট্রি যারা সাক্ষী থাকে, তাদের কাছ থেকে হিস্ট্রি শোনা সবচেয়ে ভালো। এনিওয়ে, যেহেতু সবাই জানে আমাদের সব কিছুর একটা সময়ের লিমিট থাকে, তো আমাদের বাকি দুজন গেস্টরা যথাসময় পৌঁছে নেওয়ার জন্য আমরা পরের সেগমেন্টে চলে যাব। তো তার আগে আমি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মনিরুল ইসলাম, কনসাল জেনারেল অব বাংলাদেশ কনসুলেট অফিস ইন নিউ ইয়র্ক, উনি আমাদের সাথে বাংলাদেশের স্বাধীনতা সম্বন্ধে মূল্যবান বক্তব্য প্রদান করবেন। এবং ওয়ান্স অ্যাগেইন আমি আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের মেম্বারদের পক্ষ থেকে ওনাকে প্রশ্নের অভিনন্দন জানাচ্ছি।
একটা লন্ড্রি লিস্ট এক্সিকিউটিভ কমিটি থাকে, তো কিছু কিছু কমিউনিটি ইনফরমেশন মেম্বার্সদের সাথে শেয়ার করতে হয়। তো আমি সেই সুযোগটা এখন নিচ্ছি, কারণ আমরা এরপরই কালচারাল অনুষ্ঠান শুরু করব। তো আপনারা জানেন যে বেইনের যে এখনকার ভূমিকা, বেইনের যে কার্যক্রম, সেটা কিন্তু বেইন আজকে থেকে 10 বা 15 বছর আগে বেইনের যে ভূমিকা ছিল। হঠাৎ করে একবার শুনেছি যে আমাদের যে এলাকায় যে বাজার ছিল, বাজারে আগুন লেগেছে, কিভাবে যে পাকিস্তানি সৈন্য এসেছে, ওরা আগুন লাগিয়েছে। তো আমরা সেটির ভয়ে দৌড়ে পাশের গ্রামে চলে গিয়েছি। এই ছোটোখাটো স্মৃতি আমার মনে আছে, মানে আমার সমবয়সী যারা তাদেরও এই ধরনের অভিজ্ঞতা আছে। আর কিছু মনে আছে আমার, যে আমাদের গ্রামে বিভিন্ন গ্রামের মুক্তিযোদ্ধারা আসতেন এবং উঠোনে অনেক ধান, যেমন ধানের স্তূপ হয়, এরকম গুলির স্তূপ ছিল, প্রচুর গুলির স্তূপ থাকতো। আমরা তখন বুঝতে পারি জিনিসগুলো ওই বয়সে এটা যে গুলির স্তূপ হতে পারে এটা চিন্তা করা যায় না। আমার এখনো মনে আছে উঠোনের মাঝখানে বিরাট বড় স্তূপ, ছোট ছোট লোহা। তো আমরা জিজ্ঞেস করি এগুলো করি, তখন মুক্তিযোদ্ধারা বলতে এগুলো হচ্ছে বন্দুকের গুলি। এই কথাগুলো আমার কিছু মনে আছে। রাত্রে খুব শব্দ হতো, লোকজন যেত, তো তখনও শুনতাম যে মুক্তিযোদ্ধারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। এইসব স্মৃতি আমার মনে আছে। তো বিজয়ের মাসে আমি এই কথাটুকু দিয়ে আরেকটু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে স্বাধীন কামাল ভাই যেটা বলছিলেন যে এত বেশি স্যাক্রিফাইস আমরা করেছি আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য, যেটা খুব শর্ট করে বললে তাদের কিছুতেই করা হয়। অনেক দেশে অনেক অভিজ্ঞতা, ভিয়েতনাম অনেক স্যাক্রিফাইস করেছে আপনারা জানেন, কিন্তু বাংলাদেশের স্যাক্রিফাইস এই জন্য বেশি যে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, যেটা উনি বললেন, একদমই প্রস্তুতি ছিল না। আমরা ভাবি নাই যে আমাদেরকে এভাবে সশস্ত্রভাবে আক্রমণ করা হবে। আমরা মনে করছি নিয়মতান্ত্রিকভাবে হয়তো সমস্যার সমাধান হবে, কিন্তু এটা হয়নি। সেজন্য সশস্ত্রভাবে হওয়ার মতো আমাদের প্রস্তুতি ছিলই না, মানসিক তো নাই এবং ফিজিক্যাল প্রস্তুতি আমাদের ছিল। সেজন্য আমাদের স্যাক্রিফাইসটা একটু বেশি হয়েছে। তো আমি একটু সাধারণত, আপনারা যদি মাফ করেন, 1971 দিয়ে আমরা বাংলাদেশ শুরু করি, কিন্তু আমার কেন যেন একটু নস্টালজিয়া, আমি সবসময় একটু আগে থেকে শুরু করি। আমাদের বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের কথা যদি আপনারা বলেন, সেই আলেকজান্ডারের সময় থেকে, সেই মহাভারতের সময় থেকে বিভিন্ন সময়ে কোনো সময় বাংলাদেশ স্বাধীন ছিল। মাঝখানে বিভিন্ন কারণে পরাধীন হয়ে গেছে, এটা ঠিক। মনে করেন হিন্দু আমার শশাঙ্ক 600 সালের দিকে উনি স্বাধীন শাসক ছিলেন বাংলা। আপনারা জানেন ঈশা খাঁ যুদ্ধ করেছেন, উনি ওই এলাকায় স্বাধীনভাবে ছিলেন মুঘলদের বিরুদ্ধে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, যার আমলে বাংলা ভাষা সবচেয়ে বেশি উন্নতি হয়েছে 1300 সালের দিকে, ওনার সময়ে বাংলাদেশ স্বাধীন ছিল এবং তারা খুব কষ্ট করে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন রেখেছে। তো আমরা যখন বাংলাদেশের স্বাধীনতার কথা বলি সবসময় 71 দিয়ে শুরু করি। এই জন্য আমার মাঝে একটু দুঃখ হয়, যারা আমার বড় ভাই তারা আমাকে মাফ করতে পারে বা তারা একটু গবেষণা করতে পারে যে আসলেও স্বাধীন বাংলাদেশ বলতে কি 71ই না, তার আগেও স্বাধীনতা ছিল। হ্যাঁ, আমরা পরাধীন হয়ে গেছি বিভিন্নভাবে, কিন্তু স্বাধীনতা কিন্তু আমরা আগেও ভোগ করেছি। এটা ইন্টারাপশন হয়েছে, আবার পরাধীনতা এসছে, আবার আসছে। তবে এটা ঠিক যে ফাইনালি এবং চূড়ান্তভাবে আমরা স্বাধীন হয়েছি চিরকালের জন্য 71 থেকে। তো এটা আমি এই জন্য বলি যে বাচ্চারা বুঝুক যে আমাদের স্বাধীনতা কিন্তু 1971 শুধু না। কারণ যখন এরা আমেরিকা স্বাধীনতা মনে করবে, তারা মনে করবে 1700 অমুক সালে হয়েছে, কিন্তু তারা বলতে পারে তার মানে অনেক পরে, 200 বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তা কিন্তু না। আমাদের বাচ্চারা জানুক যে আমাদের হাজার হাজার বছর পূর্বে আমাদের বঙ্গদেশ স্বাধীন ছিল এবং এটা অনেক প্রাচুর্য ছিল, যেই প্রাচুর্যের কারণে বিদেশিরা, বিশেষ করে উত্তর ভারত থেকে ইউরোপিয়ানরা আমাদের দেশে এসে সাম্রাজ্য সৃষ্টি করতে চেষ্টা করেছে। এবং আপনারা জানেন 1857 সাল পর্যন্ত পুরো ভারতবর্ষের রাজধানী ছিল বঙ্গদেশের বৃহত্তর বঙ্গের শহর কলকাতা। তারপরে কলকাতা কেন্দ্রিক ছিল ভারতবর্ষটা। কলকাতাকে কেন্দ্র করে পুরো ভারতবর্ষের ব্রিটিশের শাসন করত। আমাদের এত সম্পদ ছিল, এত সম্পদশালী আমরা ছিলাম, সবসময় আমরা সম্পদশালী ছিলাম এবং এখনো আছি। আপনারা অনেকে এইখানে আমি এখনো শুনি, সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমি খুব নেতিবাচক কথা শুনি আমাদের দেশকে নিয়ে, যে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আমি কেন জানি মনে হয় আমরা অনেক ভালো আছি।
অন্যরকম শোনা যায় আমার কথাটা, কিন্তু আপনি 71 থেকে এখন তুলনা করেন, আমি ছোট সময় দেখেছি, আপনারা যদি মনে করতে পারেন যে অনেক লোক খেতে পারতো না, অনেক কষ্ট করতো, কিন্তু এখন আপনি গ্রামে বা শহরে জায়গাদের মতো লোক কম পাবেন, শীতবস্ত্রপত্র বিতরণের জন্য লোক কম পাবেন, দারিদ্র সীমার নিচে আছে এরকম লোক কমে গেছে। আমাদের হেলথ ইন্ডিকেটার্স দেখেন, আমাদের ফুড প্রোডাকশন বলেন, সব বেড়েছে। খাদ্যের উৎপাদন 3 গুণ বেড়েছে 71 থেকে, কিন্তু লোকসংখ্যা কিন্তু আমাদের 3 গুণ হয়নি। আমাদের 7 কোটি ছিল, 21 কোটি হয়নি। পাকিস্তানের লোকসংখ্যা 5 কোটি ছিল 71-এ, এখন 19 কোটি হয়েছে। অনেক দিক থেকে যাদের সাথে আমরা ছিলাম পাকিস্তানের সাথে, তাদের চেয়ে আমরা ভালো আছি। অনেকেই বলে স্বাধীন হয়ে কি হলো, এটা আমার খুব কষ্ট লাগে কথাটা শুনলে। অনেক দিক থেকে আমরা ভালো আছি, অনেক দিক থেকে। আমি সব ডিটেলস দিতেছি, আপনি নিজেরাই জানেন। সেজন্য আরেকটা কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে আমাদের দেশটা এমন একটা জায়গায় ভৌগোলিকভাবে অবস্থান করছে, যেটা অতীতেও খুব, আমি যেটা বলেছিলাম সমৃদ্ধশীল ছিল, ভবিষ্যতেও হতে পারে। আমি ভবিষ্যতের কথা একটু বলি এজন্যে যে অতীতে যেমন মনে করেন খ্রিস্টপূর্ব সালে বাংলাদেশের একজন স্বাধীন শাসক বিজয় সিংহ, উনি শ্রীলঙ্কা, তখন নাম ছিল সিংহ, জয় করতে গিয়েছিলেন এবং জয় করেছিলেন। এবং বঙ্গদেশের বিভিন্ন প্রভাব পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে ছিল। আপনি ইন্দোনেশিয়া যান, কম্বোডিয়া যান, থাইল্যান্ডে যান, তাদের ভাষা, তাদের সংস্কৃতি দেখবেন আমাদের প্রভাব আছে। তাদের নাম, তাদের যাত্রা, তাদের নাটক মহাভারত ভিত্তিক, আমাদের সংস্কৃতি ভিত্তিক। থাইল্যান্ডের সবচেয়ে বড় যে লেটেস্ট আন্তর্জাতিক বিমানবন্দরটার নাম সুবর্ণভূমি। আমি যখন নামলাম মনে হল তো বাংলার নাম, এটা থাইল্যান্ডের এয়ারপোর্ট কিভাবে হয়, আমাদের এয়ারপোর্টের নাম হতে পারে সুবর্ণভূমি। তখন ওদের বাইরে শব্দ আমি জিজ্ঞেস করলাম যে আমাদের শব্দের সাথে মিলে যায়। আমাদের প্রভাব কত দূর গিয়েছে দেখেন, একদম সেই জাভা সুমাত্রা থেকে শুরু করে পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের প্রভাব আছে, অতীতে ছিল এবং সেই প্রভাব এখনো বিদ্যমান আছে। আর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমি এই দেশেরই একজন উচ্চস্থানীয় শীর্ষ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কথা বলি। উনি হলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এদেশে, হিলারি ক্লিন্টনের সহযোগী। উনি বলছেন যে বাংলাদেশ একটা হাব হতে পারে অতীতের মতো, একটা নিউ সিল্ক রোড। এই নিউ সিল্ক রোডটা হবে, ধরেন আমরা যদি লিঙ্ক রোড শুরু হবে বোম্বে থেকে, পুরো ভারত হয়ে, কলকাতা হয়ে, বাংলাদেশের উপর দিয়ে যাবে, মিয়ানমার যাবে, বার্মা যাবে, বার্মা দিয়ে থাইল্যান্ড দিয়ে ভিয়েতনাম পর্যন্ত চলে যাবে। এটা হবে নতুন সিল্ক রোড। এটা হলে বাংলাদেশ হবে ইন দি মিডল। এবং তখন বাংলাদেশের চা, বাংলাদেশের গার্মেন্টস চলে যাবে পুরো দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে একদম কাজাকিস্তান, সেন্ট্রাল এশিয়া পর্যন্ত। এবং সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন সম্পদ, আপনারা জানেন ওই দেশগুলি অনেকভাবে সম্পদশালী, দক্ষিণ মধ্য এশিয়ার মুসলিম দেশগুলি, তাদের সম্পদ আমাদের দেশে আসতে পারে। তখন বাংলাদেশ আবার হাব হতে পারে। এটা আসার কথা না, এবং এটা বাস্তবের কথা, এটা হবে। কারণ সমস্যা থাকবেই, কিন্তু সমস্যার মধ্যেও আমরা দেখেন গত 30 বছর যাবৎ আমাদের গ্রোথ হচ্ছে অ্যাভারেজে 6%। অনেক দেশে 6% গ্রোথ হচ্ছে না, হচ্ছে 6% বেশি হচ্ছে, কিন্তু মাঝখানে ইন্টারাপশন হচ্ছে। কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি অ্যাভারেজ গ্রোথ হচ্ছে 6%। এটা কিন্তু খুব কম না, এবং ভালো আছি আমরা, এবং আমার মনে হয় আমরা ভালো থাকি। সেই জন্যে আমি দু একটা অনুরোধ করি সব জায়গায় গেলে আপনাদের কাছে। আমার আজকে বিজয় দিবসে দুটো অনুরোধ। একটা হচ্ছে আপনারা আপনাদের ছেলে মেয়ের সাথে বাংলায় কথা বলবেন। কারণ যখন বিদেশ থাকেন সম্ভব হয় না। আপনি ধরেই নেন, আপনি যখন বাতাসের মধ্যে আছেন, বাতাস নেওয়ার চিন্তা করেন না। আপনি যখন যেই পরিবেশে আছেন, ওরা ইংরেজি শিখবে, দেয়ার ল্যাঙ্গুয়েজ উইল বি মাচ বেটার দেন আস। ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওদের আপনার কাছে ইংরেজি বলা দরকার নেই, ওর সাথে একদম আপনার ভাষায় বাংলাটা বলবে, আপনার অঞ্চলের ভাষা। মা যেভাবে নিজের ভাষায় বাংলা বলে, ঠিক সেভাবে বাচ্চার সাথে বাংলা বলবে। সে হয়তো ইংরেজিতে জবাব দিবে, ইংরেজিতে জবাবে, কিন্তু আপনার বাংলা সে আস্তে আস্তে তার কান দিয়ে ঢুকতে ঢুকতে একসময় সে আপনার অ্যাকসেন্টটা সে পাবে।
সেই জন্য বলছি ওর সঙ্গে বাংলায় কথা বলবেন। তাতে কি হবে, ভাষার মধ্যে বাকি সংস্কৃতির বাকি অংশগুলো আস্তে আস্তে তার মধ্যে ঢুকে যাবে। আপনি প্রথমেই তাকে বলতে পারেন তুমি ভর্তা খাও, প্রথমে বলতে পারবেন না তুমি বড়জন দেখলে আসসালামু আলাইকুম বলবে, সে এই দেশি হাই বলবে, সে ভর্তা পছন্দ করবে না, বাংলা জিনিসগুলো পছন্দ, কিন্তু ভাষাটা দিয়ে আস্তে আস্তে সে বাঙালি সংস্কৃতিটাকে সে রপ্ত করতে পারে। সেই জন্য আপনি খেয়াল করবেন চাইনিজরা বিশেষ করে তাদের ভাষাটাকে রক্ষা করতে চেষ্টা করে, ওই ভাষা দিয়ে আস্তে আস্তে তাদের খাবার দাবার তাদের সংস্কৃতি চলে আসে। এই একটা, সেই জন্য আমি সবসময় যে অনুরোধটা করি। আরেকটা অনুরোধ হচ্ছে, আমরা খুব গর্বিত হই আমেরিকান পাসপোর্ট পেলে, আমিও মনে করি এটা গর্বের বিষয়, কিন্তু আরেকটা অনুরোধ, সাথে বাংলাদেশের পাসপোর্টটা রাখবেন। এই জন্য বাংলাদেশ পাসপোর্টটা রাখবেন, আপনারা এত কষ্ট করে উপার্জন করেন, আপনাদের উত্তরাধিকার এরা হবে। যখন উত্তরাধিকার হবে, আপনারা অনেকেই দেশে ইনভেস্ট করেন, দেশে আপনার রুলস নিজেরও রাখতে চান যে দেশে আমাদের একটা কিছু একটা থাকুক, সেটার অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারবে তখনই ভালোভাবে যখন সে বাংলাদেশি হবে। কিন্তু একজন আমেরিকান হিসেবে যখন সে বাংলাদেশ ভিজিট করতে যাবে, ওই রাইটসটা পুরোপুরি সে অ্যাপ্লাই করতে পারবে। সেই জন্য আপনি যদি তাকে বাংলাদেশি করে রেখে চান, সেও তার বুকের মধ্যে একটা গর্ব আসবে যে হ্যাঁ আমার আরেকটা পাসপোর্ট আছে, আমি অলসো বাংলাদেশি, নট অনলি আমেরিকান। তো সেটা খুব কঠিন কাজ না, সার্টিফিকেট আমরা দিচ্ছি, আমাদের কপি দিচ্ছে, পাসপোর্ট করিয়ে রাখবেন। আমি একটা অনুরোধ ইউজুয়ালি করি সেখানে, সেটা হচ্ছে আপনারা জানেন 2014-15 পরে আর হাতে রেখা পাসপোর্ট থাকবে না, তখন সবাইকে মেশিনেবল পাসপোর্ট নিতে হবে। তো এটা যদি এখন থেকেই শুরু করে দেন তাহলে শেষ মুহূর্তে হ্রাস হবে না, এখনই আপনারা নিয়ে নেন। যারা বড় রাতে নেবেনই, বাচ্চাদেরকেও আপনারা বাংলাদেশি পাসপোর্ট, মেশিনেবল পাসপোর্ট নিয়ে নেবেন। আর পঞ্চমের ব্যাপারে যদি কোনো সমস্যায় পড়েন আমাকে সরাসরি ইমেল করতে পারেন, আমাদের ইমেল আছে। আমরা চেষ্টা করি ইমেলটা প্রতিদিন সকালে এসে আমরা খুলে দেখি যে গতকাল কতটা ইমেল এসছে। আমাদের মনে হয় যে 200 ইমেল পাই প্রতিদিন, সবগুলো আমরা সময় জবাব দিই না, এটা বলে রাখি। এই জন্যে যে কতগুলো আছে খুব গড়পাতা কথা, যে পাসপোর্টের রেট কত, নো ভিসা রিকোয়ার্ড রেট কত, এটা কিন্তু আজকে আমি আমার বেইনের আমাদের দুজন প্রাক্তন প্রেসিডেন্ট, আই হেট টু সে দ্যাট ওয়ার্ড প্রাক্তন, আসলে প্রেসিডেন্ট। তো আমি আমার মাঝে আজকে আমি 3 জন প্রেসিডেন্টকে আজকে দেখেছি। তো আমি প্রথমে আমার বড় ভাই শাহিন খান, যে আজ এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে বেইনের পাঠশালা সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হয়েছে। প্রথমেই বলতে হয়, বেইনের পাঠশালা বেইনের গর্ব করার মতো একটি প্রতিষ্ঠান। আমাদের প্রান্তীয় বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষাকে পরিচিতি ও বাংলা শিক্ষায় দক্ষ করার লক্ষ্যে 2009 সাল থেকে 30 জন ছাত্রছাত্রী নিয়ে 3 বছর ধরে এই বেইনের তত্ত্বাবধানে এই স্কুলটি পরিচালিত হয়ে আসছে। বাংলা ভাষা শিক্ষার এই মহান উদ্যোগ ও প্রচেষ্টা বহির্বিশ্বে আমাদের মাতৃভাষাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মুখের ভাষা এবং হাতে কলমে শিক্ষার অভ্যেস করে তুলবে ইনশাআল্লাহ। গত 3 বছর যাবৎ নিরলস প্রচেষ্টা এবং নিঃস্বার্থভাবে বেইনের কার্যকরী কমিটির সহযোগিতায় আমাদের প্রিয় বেইনের এই পাঠশালা বাংলাদেশ কমিউনিটির জন্য, কোমলমতি শিশু কিশোরদের জন্য উন্নত মানের বাংলা ভাষা শিক্ষা প্রদান করে আসছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তরের কর্তৃক অনুমোদিত পাঠ্যপুস্তক এর মাধ্যমে এই পাঠশালায় ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা হচ্ছে। প্রায় 15 জন নিয়মিত ছাত্রছাত্রী পরীক্ষার মাধ্যমে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে প্রথম শ্রেণী হতে 2য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। বেইনের পাঠশালা আজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত। আপনারা যারা অভিভাবক এবং উপস্থিত সকলে শুনে খুশি হবেন এবং বলে আশা রাখি যে আপনাদের সন্তানরা যে বাংলা এই পাঠশালায় অধ্যয়ন করছে, তারা যে শ্রেণীতে পড়ছে বাংলাদেশে গিয়ে ঠিক সেই শ্রেণীতে পড়ার যোগ্যতা রাখবে।
আমার বিশ্বাস ভবিষ্যতে যদি বেইনের পক্ষ হতে জোড়া সব শিক্ষাই আপনি জিজ্ঞাসা করতে পারেন। আর তারপরে আমি ওদেরকে ইতিহাস শেখাচ্ছি, যেমন প্রতি মাসে এক একটা মাসে আমাদের দেশের এক একটা ইতিহাস আছে, তাই না? যেমন এখন এই যে লাস্ট ডিসেম্বরে আমি শিখালাম আমাদের বিজয় দিবস উপলক্ষে। তারপরে এই সপ্তাহ থেকে অলরেডি আমি 21শে ফেব্রুয়ারির জন্য ওদেরকে গল্প পড়ানো শুরু করে দিয়েছি। তো এভাবে ওরা সব কিছুই শিখতে পারছে। ধন্যবাদ। সেই সব মুক্তিযোদ্ধাদের কথা, সেই বালক যোদ্ধার দৃঢ় প্রতিজ্ঞ চাহনি, মনে পড়ছে বৃদ্ধ কৃষক সেই মুক্তিযোদ্ধার কথা। কোনোদিন ভুলব না গামছা মাথার সেই সাহসী স্বাধীনতা সৈনিকের কথা, যার সাহসিকতা ছিল কিংবদন্তির মতো। কোনোদিন ভুলব না অকুতভয় সেই বীর শহীদদের, যারা প্রাণ দিয়েছিল বিজয় ছিনিয়ে আনার জন্যে, যাদের এক সাগর রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন, যাদের জন্যে আজ আমরা বাংলায় কথা বলছি, বাংলায় গান গাইছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, আমাদের প্রিয় দেশ মাতৃভূমি বাংলাকে, তাদের আমরা কখনোই ভুলব না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড আয়োজিত আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানের এই পর্বে আমি মন আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্বে আমাদের সাথে আছেন আনোয়ার কবির রুমি, জাহিদ ওসমানী মামুন, পিয়ারু সত্তার, গোলাম ফারুক, সাফায়েত হক, তামারা খান পূর্ণা এবং ছোট্ট সোনামণি তুর্না বড়ুয়া। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি গান এবং কবিতা দিয়ে। আমি প্রথমেই আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকেই আপনারা চিনেন, কিন্তু আমি প্রথমেই জাহিদ ওসমানী মামুন ভাই আপনারা সবাই চিনেন, আমি তার সম্পর্কে দু একটি কথা বলতে চাই। স্কুল এবং কলেজ জীবনের সাংস্কৃতিক অঙ্গনে মামুন ভাইয়ের আগমন আমরা সবাই দেখেছি মামুন ভাইকে শুধু তবলা বাজাতে বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু সঙ্গীত আবৃত্তি এবং মঞ্চ অভিনয়েও মামুন ভাই সমানভাবে পারদর্শী। ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন মামুন ভাই। মামুন ভাইয়ের বস্টন জীবনে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা কিন্তু মামুন ভাইকে পাশে পেয়েছি। ধন্যবাদ মামুন ভাই। গান প্রথমেই আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছোট্ট সোনামণি তুর্না বড়ুয়াকে। তুর্না বড়ুয়া, এখানে আসো তুমি। তুর্নার বয়স হচ্ছে 8.5 বছর। 5 বছর বয়স থেকে সঙ্গীত শুরু তার। সুকান্ত চৌধুরী হচ্ছে ওর গানের গুরু। তুমি এই যে আমার দেশ, এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলোবালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলোবালি ভালো লাগে বেশ।
জন্ম আমার জন্মেছি এই দেশে সার্থক জন্ম মাগো সার্থক জন্ম মাগো তোমার ভালো বেশে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে জানি নে তোর ধন রত আছে কিনা রানীর মতো জানি নে তোর ধন রত আছে কিনা রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়া এসে শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়া এসে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে কোন বনেতে ফোটে রে ফুল গন্ধে এমন করে আগুন কোন বনেতে ফোটে রে ফুল গন্ধে এমন করে আগুন কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলি তোমার আলো প্রথম আমার চক্ষু জুড়ালো আখি মেলি তোমার আলো জন্ম আমার ধন্য হলো জন্ম আমার ধন্য হলো আগো এমন করি আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করি আকুল হয়ে আমায় তুমি ডাকো
তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো মাগো, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তুমি তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি, তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি, বুকে তোমার বুকে তোমার ঘুমিয়ে গেলে, বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না গো আমায়, জাগিয়ে দিও না গো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো, 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 জন্ম আমার ধন্য হলো মা। আভাব কেন? টিভিতে একসঙ্গে সবাইকে দেখাবে। আরেকটা